আচ্ছা আচ্ছা, তাহলে ক্লাস শুরু করি। সো ফার্স্টে আমরা হচ্ছে যে কখনো কোনো একটা প্রোগ্রাম লিখলে কিংবা কোনো একটা প্রবলেমের সলিউশন যদি লিখি বা কোনো একটা অ্যালগোরিদম লিখা হয়, তারপর আমাদের মনে হয় যে আসলে আমাদের প্রোগ্রামটা অ্যালগোরিদমটা কত মেজার আছে। একটা হচ্ছে যে লাইক আমাদের প্রোগ্রামটা কত ফাস্ট, আরেকটা হচ্ছে যে কত মেমরি ইউজ হচ্ছে। ফার্স্টের এই দুইটা টার্মে একটা দিয়ে হচ্ছে মানে কি বলবো, আমরা যদি এই দুইটা জিনিসের উত্তর আসলে খুবই মানে নির্দিষ্ট করে বলে দেওয়া যায় না। লাইক আমার একটা প্রোগ্রাম n ইকুয়ালস 100 জন্য হয়তো 1 সেকেন্ড সময় নিচ্ছে চলতে, বাট 1000 এর জন্য হচ্ছে যে 10 সেকেন্ড সময় নিতেছে চলতে। কাজে আমার প্রোগ্রামটা কতখানি এফিশিয়েন্ট বা চলতে কি পরিমাণ টাইম নিতেছে, এটার আসলে মানে 1 সেকেন্ড বা 100 MB মেমোরি নিচ্ছে এরকম নির্দিষ্ট করে বলে দেওয়া যায় না। সো এই কারণে হচ্ছে যে আমাদের একটা পদ্ধতি দরকার যেটা দিয়ে আমরা হচ্ছে যে মেজার করতে পারবো আমাদের অ্যালগরিদমটা কতখানি এফিশিয়েন্ট, টাইম এফিশিয়েন্ট কেমন, মেমোরি এফিশিয়েন্ট কেমন। সো এই কাজটা করার জন্য আসলে বিগ নোটেশন ইউজ করা হয়। আমার কাছে হচ্ছে যে টাইপিং এর জিনিসপাতি নেই, মাউস দিয়ে আঁকতে হচ্ছে যাই লেখা। আচ্ছা, সো বিগ নোটেশন আসলে কি করে? বিগ নোটেশন হচ্ছে একটা অ্যালগরিদম ওর্স্ট কেসে কিরকম পারফর্ম করে সেটাকে এন একটা হচ্ছে যে ফাংশন হিসেবে প্রকাশ করে। এখানে এন হচ্ছে যে ইনপুট সাইজ আর কি। এখানে হচ্ছে দুইটা বিগ নোটেশন কি করে, একটা অ্যালগরিদম ওর্স্ট কেসে এই জিনিসটা লিখি। ওর্স্ট কেসে কিরকম পারফর্ম করে সেটাকে এন এর একটা ফাংশন রূপে প্রকাশ করে, ফাংশন অফ এন। এখানে হচ্ছে যে দুইটা ইম্পর্টেন্ট ওয়ার্ড আছে। একটা হচ্ছে যে লাইক আমি ওর্স্ট কেস পারফরম্যান্স কি বুঝাচ্ছি এখানে, একটা অ্যালগরিদম মাপার এক পদ্ধতি হচ্ছে যে লাইক এটা ওর্স্ট কেসে কিরকম পারফর্ম করে। ওর্স্ট কেস দিয়ে কি বোঝাচ্ছে সেটা বোঝা একটু বেশি ইম্পর্টেন্ট, কারণ লাইক একটা উদাহরণ দেয়া যাক। ধরা যাক আমরা হচ্ছে যে লাইক এরকম এরকম। সো আমার কাছে এই অ্যারে দেয়া আছে এবং আমাকে হচ্ছে যে জিজ্ঞাসা করা হচ্ছে যে একের পজিশন কত, আমার একের পজিশন আমি বের করতে যাচ্ছি। সো এই অ্যারে থেকে একের পজিশন বের করার জন্য আমি আসলে কি করতে পারি? আমরা হচ্ছে যে একদম বাম থেকে ডানে যাব। আমরা একটা অ্যালগরিদম বার করতে পারি, সেটা হচ্ছে আমরা বাম থেকে ডানে একটা একটা এলিমেন্ট করে চেক করে যাব। ফার্স্টে আমি 2 চেক করলাম, আমি খুঁজতেছি 1 বাট এটা 2, সো যেটা খুঁজতেছিলাম সেটা পাই নাই। সো আমরা ডানে যাব, 5 চেক করলাম, না এটাও মিলে নাই। দেন হচ্ছে যে 10 চেক করলাম, দেন 3, একটাও হয়নি। লাস্টে হচ্ছে যে আমরা এইখানে এসে 1 পাইছি। আমি 1 খুঁজতেছিলাম, সো 1 এর পজিশন পাইলাম কত, 1 2 3 4 5, 5 এ আমরা 1 পেয়েছি। সো এখানে হচ্ছে যে একের পজিশন হচ্ছে যে 5। সো আমরা হচ্ছে যে একের এভাবে পজিশন বের করার জন্য একটা পদ্ধতি বের করেছি। আমরা যেটা করব সেটা হচ্ছে যে বাম থেকে এক এক করে একটা একটা করে এলিমেন্ট চেক করতে থাকবো, ডানে যেতে থাকবো যতক্ষণ না পর্যন্ত 1 পাই। ওকে, সো এখানে আমি যদি অ্যারেটা যদি এরকম হতো, অ্যারেটা যদি এরকম হইতো তাইলে হচ্ছে যে আমি একদম সবার শুরুতেই 1 পেয়ে যেতাম, তাই না? একদম আমি খোঁজাখুঁজি শুরু করলাম, শুরু করার মানে শুরুতেই আমি 1 পেয়ে গেছি। কাজে আমার পরে আর এলিমেন্ট গুলো চেক করতে হচ্ছে না। মানে এই অ্যারেটা যতই বড় হোক না কেন, 100 হোক, 1000 হোক বা 10^5 হোক সাইজ, আমি একদম সবার শুরুতেই 1 পেয়ে গেছি। সো আমার মানে এখানে আমাদের আসলে কপাল এতই ভালো যে আমাদের পরের এলিমেন্ট গুলো চেক করতে হচ্ছে না। তার মানে আমাদের অ্যালগরিদম এই ক্ষেত্রে কাজ করবে, এই ক্ষেত্রে মাত্র একটা এলিমেন্ট চেক করতে হচ্ছে। সো আমাদের এই যে খোঁজাখুঁজি যে অ্যালগরিদমটা আমরা বের করেছি যে একটা একটা করে চেক করে যাব, এই অ্যালগরিদম বা যে এলিমেন্ট আমরা খুঁজতেছি এটা একদম শুরুতে থাকে, সেটা তখন সবচেয়ে ভালো পারফর্ম করে। একটা বেস্ট কেসের মধ্যে আমাদের এই অ্যালগরিদমটার জন্য এটা হচ্ছে একটা বেস্ট কেস, যখন হচ্ছে যে আমরা যেটা খুঁজবো সেটা সবার শুরুতেই পাবো।
তাইলে এখন ওস্ট কেস দিয়ে কি বোঝাচ্ছে সেটাও বোঝা যাচ্ছে। আমরা যদি অ্যারেটা এরকম হতো, অ্যারে একদম সবার লাস্টে এক, তাইলে কি হইতো, আমি একদম সবার শুরুতে 5 চেক করতাম, পাইছি মিলে নাই, দেন হচ্ছে 10 চেক করতাম, 2 চেক করতাম, মাঝখানের এত বিশাল এর সবগুলো সংখ্যা চেক করতাম, এক পেতাম না, সবার লাস্টে গিয়ে আবার এক পেতাম। তাইলে আমাদের ভাগ্য সবচেয়ে খারাপ এখানে। এখানে আমরা যেটা খুঁজতেছি সেটা একদম এর সবার ডান পাশে, সবার লাস্টে। সো এই ক্ষেত্রে আমাদের অ্যালগরিদম সবচেয়ে খারাপ কাজ করবে, তাই না? এই কারণে হচ্ছে যে আমাদের এই এই ধরনের কেসটাকে আমরা বলতে পারি আমাদের অ্যালগরিদমের ওর্স্ট কেস। এটা হচ্ছে যে ওর্স্ট কেস। বুঝা যাচ্ছে যে ওর্স্ট কেস বেস্ট কেস জিনিসটা আসলে পুরোপুরি অ্যালগরিদমের উপর নির্ভর করে আর কি। মানে আমি যদি ডান থেকে খোঁজা শুরু করতাম, আমি বাম থেকে না খুঁজে ডান থেকে খুঁজতাম, তাইলে হয়তো এটা আমার জন্য বেস্ট কেস, তো তাইলে হয়তো এটা আমার জন্য হতো বেস্ট কেস আর এটা হতো ওর্স্ট কেস, তাই না? সো তার মানে হচ্ছে যে কোন একটা অ্যালগরিদম কতখানি ভালো বা কতখানি এফিশিয়েন্ট এটা মাপার একটা পদ্ধতি হচ্ছে যে এটা ওর্স্ট কেসে কিরকম পারফর্ম করে সেটা দেখা। এখানে ওর্স্ট কেসে আমার এনটা এলিমেন্টই চেক করতে হচ্ছে। এই 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 সার্চটার নাম হচ্ছে লিনিয়ার সার্চ। কিছুক্ষণ পর ফারহানা একটা ক্লাস নেবে, সেটা হচ্ছে যে বাইনারি সার্চের উপর। সেইখানে যদি অ্যারেটা সর্টেড থাকে তাহলে ফারহানা এমন একটা অ্যালগরিদম দেখাবে যে অ্যালগরিদম মাত্র লগ এনটা হচ্ছে যে লগ 2 অফ এনটা কি বল এলিমেন্ট চেক করতে হচ্ছে। মানে এই অ্যালগরিদমটা তার মানে অনেক বেটার অ্যালগরিদম একটা ফারহান যেটা পরে দেখাবে, সেটা হচ্ছে খুব বেটার একটা অ্যালগরিদম। বাট আমি এখানে যে অ্যালগরিদমটা দেখাচ্ছি সেটা হচ্ছে একটা একটা করে সব চেক করতে হচ্ছে, এটা খুব একটা ভালো অ্যালগরিদম না। সো এটা হচ্ছে যে অ্যালগরিদম মাপা বা কতখানি এফিশিয়েন্ট সেটা বোঝার একটা পদ্ধতি। আরেকজন বলছে হোয়াট অ্যাবাউট এভারেজ কেস। এভারেজ কেসের জন্য মনে হয় কিছু স্ট্যাটিস্টিক্যাল কিছু করতে হয়। আমার এভারেজ কেস নিয়ে খুব একটা আইডিয়া নাই। বাট লাইক এভারেজ কেসটা মেবি কিছু প্রবাবিলিটি জিনিসপাতি থাকে ওইখানে। বাট আমি এখানে খুবই ডিটারমিনিস্টিক ভাবে বলতে পারি, মানে যে কোনো অ্যালগরিদমের একটা ওর্স্ট কেস তৈরি করে ফেলা পসিবল, তাই না? ফাইন্ডিং দ্য মিডল এলিমেন্ট, এটা দিয়ে কি বুঝাইছে? আচ্ছা, আমি হচ্ছে হ্যাঁ এরকম হবে মেবি। এভারেজ কেস হচ্ছে যে ইনভাইট টু হওয়ার কথা, বাট সেটাও অর্ডার অফ এনি হয়ে যায় পরে। আচ্ছা, সো ওর্স্ট কেস জিনিসটা হচ্ছে যে সবাই যদি বুঝে তাইলে পরে যাওয়া যায়। আমরা যদি যেহেতু ওর্স্ট কেস পাইছি, এখন আমরা একটা পদ্ধতি দরকার যেখানে আমরা কোন একটা অ্যালগরিদম আমরা একটা ফাংশন রূপে প্রকাশ করব। আগে বলছিলাম বিনা একটা ফাংশন রূপে প্রকাশ করব। সো এখন আমরা জানি যে ওর্স্ট কেস এটা কিরকম মোটামুটি ভাবে কিরকম পারফর্ম করে, সেটা যদি জানি তাহলে আমরা বিগ নোটেশন দিয়ে সেটা হচ্ছে এক্সপ্রেস করতে পারবো এন এর একটা ফাংশন রূপে। ধরা যাক আমরা খুবই হিসাব নিকাশ করে হচ্ছে যে একটা ফাংশন বের করছি, এন এর একটা ফাংশন বের করছি এফ অফ এন। এফ অফ এন কি মিন করে যে এটা হচ্ছে যে ওর্স্ট কেসে এন এর জন্য কি পরিমাণ অপারেশন লাগবে সেটা ধরা যাক হচ্ছে যেটা এন কিউব প্লাস 5n স্কয়ার প্লাস 3 এরকম একটা ফাংশন পাইছি আমরা। সেটা হচ্ছে যে অনেক হিসাব নিকাশ করে হয়তো এরকম একটা ফাংশন বের করলাম যেটা আমাদের ওর্স্ট কেসে কিরকম পারফর্ম করে অ্যালগরিদমটা সেটা বের করে দেয় আর কি। সো এইখানে ফাংশনটা মোটামুটি বেশ জটিল একটা ফাংশন, এন কিউব প্লাস 5n স্কয়ার প্লাস 3। এইখানে আসলে কি আমাদের পুরো ফাংশনটা দরকার আছে? চিন্তা করলে দেখা যায় আসলে দরকার নাই। এইখানে হচ্ছে যে এন কিউব টার্মটা আসলে এন এর মান বাড়ার সাথে সাথে এত দ্রুত বাড়তে থাকে যে এই 5n স্কয়ার প্লাস 3 এই অংশটাকে আসলে মানে একদমই গুরুত্বহীন একটা অংশ হয়ে যায়। মানে লাইক এন এর মান বাড়তে থাকলে এন কিউব আসলে 5n স্কয়ার প্লাস 3 থেকে এত বড় হয়ে যায় যে এই 5n স্কয়ার প্লাস 3 যদি আমরা হিসাব থেকে বার করে দিই তাহলে আসলে খুব একটা অসুবিধা হয় না, মানে হিসাবে কোনো একটা প্রবলেম হয় না। লাইক এক্সাম্পল দিলে আমি যদি 1000 এর জন্য বার করি, 1000 এর জন্য আমি যদি বের করে দেখি, আমি একটা ক্যালকুলেটর দিয়ে দেখি। এক হাজারের জন্য কিরকম হয়?
এত, আর আমি যদি শুধু 5n² প্লাস 3 অংশটুকু দেখি এর মধ্যে, সেটা হবে বোঝা যাচ্ছে যে এই অংশটা। দেখেন এইখানে হচ্ছে যে এই বিশাল সংখ্যাটার কাছে আসলে এই ছোট এটা আসলে কিছুই না। মানে আমি যদি কত এই বিশাল সংখ্যাটার মধ্যে থেকে এই অংশটা আসলে কত পার্সেন্ট সেটা দেখি। মাত্র হচ্ছে 0.49%। মানে এই সংখ্যাটা আসলে এই বিশাল সংখ্যাটা মাত্র হচ্ছে যে 0.49%। মানে বোঝা যাচ্ছে যে এই অংশটার আসলে খুব বেশি কোনো একটা ভ্যালু নাই বলতে গেলে। মানে সো আমরা আসলে এই অংশটা আসলে বাদ দিয়ে দিলে আমাদের হিসাবে তেমন কোনো একটা গরমিল হয় না, তাই আমরা হচ্ছে যে এটা বাদ দিয়ে দিতে পারি। এই অংশটুকু বাদ দিয়ে দিলে আমরা এবার বলতে পারি যে আমাদের অ্যালগরিদমটা ওর্স কেসে রাফলি হচ্ছে যে এনকিউবটা অপারেশন নেয়। এটা আসলে খুবই মানে প্রকাশ করাটা খুব ইজিয়ার আগের মতো জটিল একটা ফাংশন থেকে। তাছাড়া আমরা সবসময় এত জটিল একটা ফাংশন আসলে ক্যালকুলেট করতে পারবো না যেটা আমাদের কি পরিমাণে অপারেশন এক্স্যাক্টলি বের করে দিবে। সো আমরা আসলে এরকম রাফলি কতটা অপারেশন নেয় সেটা হিসাব করাটাই আসলে অনেক বেশি ইজিয়ার আর মেক্স মোর সেন্স। সো এই জিনিসটা আসলে আমরা যদি বিগ নোটেশনে লিখি তাইলে এই যে আমরা ছোটখাটো টার্ম গুলা বাদ দিয়ে দিলাম, দেন আমরা আসলে বিগ নোটেশনে লিখতে পারি যে আমাদের অ্যালগরিদমটা আসলে অর্ডার অফ n কিউবটা অপারেশন নিচ্ছে। এই যে এই ফাংশনটা আসলে হচ্ছে যে বিগ নোটেশন দিয়ে লেখা এটাই। আর এখান থেকে বোঝা যাচ্ছে যে আমাদের অ্যালগরিদমটা ওর্স কেসে প্রায় n কিউবটার মতো অপারেশন নিবে। সো বুঝাই যাচ্ছে যে বিগ ফাংশনের মধ্যে যেটা করা হয় সেটা হচ্ছে যে n এর ছোট ঘাতগুলো সব ফেলে দেওয়া হয়, শুধু বড় ঘাতটা রাখা হয়। যেমন অর্ডার অফ n⁴ প্লাস 3n³ প্লাস 2n² actually order of n⁴। এই ছোটখাটো টার্মগুলোর আসলে খুব একটা গুরুত্ব নাই n⁴ এর কাছে, কারণ n বড় হতে থাকলে আসলে মানে বিগ ফাংশন আসলে n বড় হতে থাকলে কিরকম কত দ্রুত আসলে ইনপুট টাইমটা মানে n বড় হতে থাকলে আসলে কি পরিমাণ টাইম নেই সেটা নিয়ে মাথা ঘামায়। কাজেই n যদি বড় হয় তাহলে আসলে এই টার্মগুলো n³ প্লাস 2n² টার্মটা আসলে n⁴ এর কাছে এত বেশি ছোট হয়ে যায় যে এদেরকে হিসাব থেকে বাদ দিয়ে দিলে তেমন একটা প্রবলেম হয় না। সো এই কারণে আসলে আমরা বলতে পারি যে এই অর্ডার অফ n⁴ প্লাস 3n³ প্লাস 2n² অ্যাকচুয়ালি অর্ডার অফ n⁴ই। আবার অর্ডার অফ n² প্লাস 2n actually order of n²। আচ্ছা, sounds are okay. আচ্ছা এতটুকু বোঝার এখানে আসলে অর্ডার ফাংশন বিগ নোটেশনের মধ্যে আরেকটা জিনিস হচ্ছে যে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে আমরা সব কনস্ট্যান্ট ফ্যাক্টর বাদ দিয়ে দিই। কনস্ট্যান্ট ফ্যাক্টর দিয়ে কি বোঝাচ্ছে, লাইক আমি হচ্ছে যে একটা অ্যালগরিদমের এখানে হচ্ছে যে এই 5টা বাদ দিয়ে দেওয়া হবে, বাদ দিয়ে জাস্ট লেখা হবে যে অর্ডার অফ n²। শুরুতে আসলে এই জিনিসটা খুবই মানে মনে হয় যে এটা আসলে মেক সেন্স করে না, কারণ 5n² অ্যালগরিদম আসলে n² অ্যালগরিদম থেকে 5 গুণ স্লো, মানে এটা আসলে 5 গুণ ফাস্ট একটা অ্যালগরিদম, কিন্তু তারপরও আমরা হচ্ছে যে এই 5টা আসলে বাদ দিয়ে দিতেছি। তার কারণ কি আসলে বিগ নোটেশন আসলে লাইক n অনেক বড় হতে থাকলে ফাংশনটা n এর সাপেক্ষে কিরকম দ্রুত বাড়তে থাকে সেটা আসলে নিয়ে মাথা ঘামায় আর কি। সো এই 5 যেহেতু একটা কনস্ট্যান্ট, কাজেই 5 দিয়ে আমরা যদি কোনো একটা কোয়াড্রেটিক ফাংশনে যদি গুণ করি তাহলে সেটা কোয়াড্রেটিকই থেকে যায়, লিনিয়ার ফাংশনে যদি গুণ করি তাহলে সেটা লিনিয়ারই থেকে যায়। লাইক মানে n এর মান খুব বড় হতে থাকলে আসলে 5 গুণ জিনিসটা আসলে 5 গুণই থেকে যায়, লাইক n এর সাথে এটার আসলে খুব বেশি তেমন একটা রিলেশন থাকে না। সো এই 5 জিনিসটা আসলে লাইক অ্যালগরিদমটা বাড়তে থাকলে কি পরিমাণ ভাবে বাড়বে সেই জিনিসটা খুব বেশি একটা মানে ডেভিট করতেছে না, এই কারণে আমরা যদি 5 বাদ দিয়ে দিই আর কি। সো
কাজে মানে অ্যালগরিদমের মধ্যে তাহলে কি বলে অর্ডার ফাংশনের মধ্যে আমরা তাইলে দুইটা জিনিস বাদ দিই, সেটা হচ্ছে যে এন এর সবচেয়ে বড় ঘাতটা রাখি, লাইক এন টু দি 4 রেখে যাচ্ছে ছোট ঘাতগুলো লাইক এন কিউব, এন স্কয়ার এসব বাদ দিয়ে দিতেছি। তাছাড়া এর সাথে যদি কোনো একটা কনস্ট্যান্ট ফ্যাক্টর থাকে লাইক 5 থাকে বা 6 থাকে, আমরা সেটাও বাদ দিয়ে দিব। এবার হচ্ছে যে কিছু এক্সাম্পল দেখা যাক, লাইক হচ্ছে যে আচ্ছা তাইলে এবার হচ্ছে যে আমরা একটা প্রবলেম দেওয়া আছে যে আমরা 1 থেকে n পর্যন্ত সংখ্যাগুলোর সাম নির্ণয় করতে যাচ্ছি আমি। সি প্লাস প্লাস এ আমরা এই জিনিসটা এভাবে কোড করতে পারি। এখানে কি হচ্ছে দেখি, আমরা 1 থেকে n পর্যন্ত একটা লুপ চালাচ্ছি, 1 থেকে n পর্যন্ত একটা লুপ চালাচ্ছি। এখানে পুরো 1 থেকে n পর্যন্ত সবগুলা এলিমেন্ট যাচ্ছে, দেন সামের সাথে সাম ভ্যারিয়েবলটার সাথে হচ্ছে যে i যোগ করে দিতেছি 1 থেকে n পর্যন্ত সংখ্যা সামের n পর্যন্ত 1 থেকে n পর্যন্ত সংখ্যাগুলোর সাম নির্ণয়ের জন্য। তো এখানে হচ্ছে কি একটা লুপ চালাইতে হচ্ছে, লাইক 1 থেকে n পর্যন্ত সবগুলা সংখ্যা আমার কি বলে সবগুলা সংখ্যার উপর দিয়ে লুপটা যাচ্ছে, রাইট? সো আমাদের বলা যায় যে এই অ্যালগরিদমে মোটামুটি ভাবে nটা অপারেশন লাগবে, তাই না? তাই এই অ্যালগরিদমটা আসলে অর্ডার অফ n, এই অর্ডার অফ n এই জিনিসটা আসলে হচ্ছে যে অ্যালগরিদমটা হচ্ছে যে টাইম কমপ্লেক্সিটি। আমরা ফার্স্ট 1 থেকে n পর্যন্ত সংখ্যা গুলার সাম নির্ণয় যে অ্যালগরিদমটা বের করেছি, সেই অ্যালগরিদমটা হচ্ছে কি অর্ডার অফ n টাইম নিচ্ছে। কাজেই এই জিনিসটা হচ্ছে টাইম কমপ্লেক্সিটি হচ্ছে যে অর্ডার অফ n। এবার আসলে আমরা যারা হচ্ছে ম্যাথ জানি হালকা পাতলা, সেটা তারা হচ্ছে যে এই জিনিসটা কি করতে পারি, লুপটা আসলে লাগে না। আমরা জানি যে 1 থেকে n পর্যন্ত সংখ্যাগুলো সাম নির্ণয়ের একটা সূত্রই আছে। সূত্র আসলে এরকম, s ইকুয়ালস হচ্ছে যে n ইনটু n প্লাস 1 বাই 2, রাইট? সো আমরা এই সূত্রটা দিয়ে এভাবে লিখে ফেলতে পারি যে সাম ইকুয়ালস n ইনটু n প্লাস 1 বাই 2। এইখানে কি হচ্ছে দেখেন, এইখানে কিন্তু আমাদের এবার কয়টা অপারেশন লাগবে সেই জিনিসটা আর এন এর উপর ডিপেন্ড করতেছে না, একদমই এন এর উপর ডিপেন্ড করতেছে না। এন ইকুয়ালস যদি 1 হয় তাইলে হচ্ছে যে একটা গুণ লাগতেছে, একটা যোগ লাগছে, একটা ভাগ লাগতেছে। আর এন এর মান যদি 1000 হয় তাও সেম, একটা গুণ একটা যোগ একটা ভাগ লাগতেছে। লাইক এখন হচ্ছে যে কতখানি অপারেশন লাগবে সেই জিনিসটা এন এর উপর আর ডিপেন্ড করতেছে না। এই সব ক্ষেত্রে আসলে আমাদের বলা যায় যে আমাদের অ্যালগরিদম আসলে সকল ক্ষেত্রে কনস্ট্যান্ট টাইম নেবে বলে এই ধরনের অ্যালগরিদমের আসলে টাইম কমপ্লেক্সিটি হয় হচ্ছে যে অর্ডার অফ 1 দিয়ে বোঝা যায় যে কনস্ট্যান্ট, মানে n এর উপর ডিপেন্ড করতেছে না। আর হচ্ছে যে আর কিছু এক্সাম্পল দেখাই, লাইক আচ্ছা এতক্ষণ পর্যন্ত যা যা বলছি তার মধ্যে কারো কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা আমি যদি এমন একটা লুপ চালাই, আচ্ছা এই জিনিসটার হচ্ছে যে কমপ্লেক্সিটি কত সেটা মানে এই লুপ এই এখানে আমি কনস্ট্যান্ট কিছু করতেছি লুপের ভিতরে,
সেটা ধরে নিয়ে এটার কমপ্লিট কত হবে সেটা কি চ্যাটে বলতে পারবে? হ্যাঁ রাইট, অর্ডার অফ n। একজন লিখেছে আচ্ছা অর্ডার অফ n হবে, কারণ লাইক এখানে আসলে মোটামুটি বলা যাচ্ছে যে আমি ফ্যাক্টর বাদ দিয়ে দিতেছি আর লোয়ার টার্ম গুলো বাদ দিয়ে দিতেছি, তাই শুধু অর্ডার অফ n থাকতেছে, রাইট? আচ্ছা, এবার আমরা আরেকটা এক্সাম্পল, আরেকটা জিনিস করি যে এবার লুপের ভিতর আরেকটা লুপ চালাবো। এবার হচ্ছে যে প্রত্যেকটা লুপের ভিতরে আমরা আরেকটা লুপ চালাইতেছি, প্রথম লুপের ভিতরে আরেকটা লুপ চালাচ্ছি। সো i ইকুয়ালস n এর 1 এর জন্য হচ্ছে যে ভিতরে একটা লুপ চলবে, i ইকুয়ালস 2 এর জন্য ভিতরে আরেকটা ইনসাইডের লুপ চলবে। সো বোঝা যাচ্ছে যে এইখানে হচ্ছে যে টোটাল নাম্বার অফ অপারেশন n ইনটু n ইকুয়ালস n স্কয়ার হচ্ছে, তাই না? n ইনটু n স্কয়ার হচ্ছে। সো এই অংশটার কমপ্লেক্সিটি আসলে হচ্ছে যে অর্ডার অফ n স্কয়ার। আচ্ছা, আরেকটা এই অংশটা এবার এটার কমপ্লেক্সিটি কত হবে? চ্যাটে বলতে পারবে। এই জিনিসটা আসলে অর্ডার অফ n স্কয়ার হচ্ছে কেন সেটা আমি বলি। লাইক ভিতরে লুপটা হচ্ছে যে i পর্যন্ত চলবে, তো i এর মান যখন 1 তখন যে চলবে 1 পর্যন্ত, i এর মান যখন 2 তখন যে চলবে হচ্ছে যে 2 পর্যন্ত, i এর মান যখন 3 তখন যে চলবে 3 পর্যন্ত। কাজেই টোটাল অপারেশন হচ্ছে যে এরকম, টোটাল নাম্বার অফ অপারেশন দাঁড়াচ্ছে যে 1 প্লাস 2 প্লাস 3 থেকে হচ্ছে যে n পর্যন্ত সংখ্যাগুলোর সাম। সো which is actually n square plus n by 2. সো এখানে এটা আবার এইভাবে লেখা যায় যে 1/2 n square plus 1/2 n। এবার আমরা হচ্ছে যে n এর ছোট ঘাতটা বাদ দিয়ে দিই, n এর ছোট ঘাত হচ্ছে যে এটা বাদ দিয়ে দিলাম, কনস্ট্যান্ট ফ্যাক্টর হচ্ছে যে 1/2 সেটাও বাদ দিয়ে দিলাম, বাকি থাকতেছে হচ্ছে যে n স্কয়ার, তাই না? সো এই জিনিসটার কমপ্লেক্সিটি হচ্ছে যে অর্ডার অফ n স্কয়ার। আচ্ছা, আচ্ছা কমপ্লেক্সিটি আসলে এরকম আরো মানে বোঝা যায় যে কোন কি কাজ করতে সেটার উপর ডিপেন্ড করে অনেক কিছুই হতে পারে। লাইক আমরা হচ্ছে যে আমার কাছে একটা সেট দেয়া আছে, লাইক এরকম একটা সেট দেয়া আছে 1 3 5 7 এরকম একটা সেট দেয়া আছে। সো আমি যদি কোন একটা n সাইজের সেট দেয়া থাকে, আমরা n সাইজের সেটের হচ্ছে সবগুলা সাবসেটের উপর ইটারেট করি, তাইলে হচ্ছে যে কমপ্লেক্সিটি কিরকম হবে? রাইট, 2 টু দি পাওয়ার n হবে, রাইট? কারণ কি একটা সেটের হচ্ছে 2 টু দি পাওয়ার n টা সি প্লাস প্লাস সেট আছে। if half operations are done in log n, সরি কোনটার কথা বলতেছেন? আচ্ছা, একটা সেটের হচ্ছে যে 2 টু দি পাওয়ার n টা সাবসেট থাকে, কাজেই আমরা যদি কি বলে একটা সেটের 2 টু দি পাওয়ার n টা সাবসেটের উপর ইটারেট করি, তাহলে আমাদের কমপ্লেক্সিটি হচ্ছে যে 2 টু দি পাওয়ার n হবে।
আবার আমার কাছে একটা পারমিউটেশন দেয়া আছে লাইক 1 2 3 4 5 এটার কয়টা পারমিউটেশন আছে, এটার হচ্ছে যে n ফ্যাক্টোরিয়ালটা পারমিউটেশন আছে। আমি যদি সবগুলো পারমিউটেশন নিয়ে হচ্ছে যে ইটারেট করি তাইলে আমার কমপ্লেক্সিটি দাঁড়াবে অর্ডার অফ n ফ্যাক্টোরিয়াল, রাইট? সো কমপ্লেক্সিটি ক্যালকুলেট করাটা আসলে খুবই ইম্পর্টেন্ট কন্টেস্টের কারণে, কারণ কন্টেস্টে হচ্ছে টাইম লিমিট এক্সিডেড জিনিসটা লাইক যারা স্পেশালি শুরু করে তারা অনেক বেশি ফেস করে। অনেক তার কারণ হচ্ছে যে অনেকে একদমই কমপ্লেক্সিটি থিওরি সম্পর্কে কোনো আইডিয়া নিয়ে লাইক কমপ্লেক্সিটি কত হবে, সলিউশনটার কত হওয়া দরকার সেটা নিয়ে কোনো আইডিয়া ছাড়াই কোড করা শুরু করে দেয়। সো এই কারণে আসলে কোন একটা সলিউশন কোড করার আগেই বুঝে নেওয়া উচিত যে আমার প্রবলেমটা সলিউশনের কমপ্লেক্সিটি আসলে কি হবে সেটা আসলে বুঝে নেওয়া দরকার। একটা কম্পিউটার আসলে সেকেন্ডে প্রায় 10⁸ টার মতো অপারেশন করতে পারে। এটা আসলে একটা খুবই কি বলে লোয়ার বাউন্ড বলা যায়, আসলে এর থেকে আরো অনেক বেশি আসলে করতে পারে, যদি মানে আমি কনস্ট্যান্ট ফ্যাক্টরটা একটু সব সহ আসলে আরেকটু বেশি করতে পারে, বাট এটা খুবই একটা সেফ একটা সংখ্যা, 10⁸ অপারেশন করতে পারে। সো এটার উপর ডিপেন্ড করে আসলে n এর মান দেখলে আসলে বোঝা যায় যে আমার কিরকম কমপ্লেক্স একটা সলিউশন দ্বারা করানো দরকার। যেমন লাইক n এর মান যদি 10 থেকে ছোট হয় বা ইকুয়াল হয় তাইলে আমার প্রায় হচ্ছে যে n ফ্যাক্টোরিয়াল বা n⁻7 6 এই টাইপের একটা কমপ্লেক্সিটি সলিউশন দ্বারা করাতে হবে। যদি 20 থেকে ছোট হয় তাইলে বোঝা যায় যে n⁵ কিংবা 2n ইনটু n টাইপ এই টাইপের কোন একটা সলিউশন। 80 হলে n⁴, 400 হলে n কিউব। আচ্ছা এই টেবিলটা আমরা হচ্ছে যে ক্লাস নোটে দিয়ে দিব। এই টেবিলটা আমি হচ্ছে যে থেকে নিয়েছি। সো আচ্ছা কমপ্লেক্সিটি নিয়ে কার কোনো কোয়েশ্চেন আছে? কমপ্লেক্সিটি আর বা পিকচার নট ক্লিয়ার, আচ্ছা পিকচার লাগবে না, আমি হচ্ছে যে ক্লাস নোট দিয়ে দেওয়া হবে, সেই ক্লাস নোটে আবার বলুন টেবিলটা হচ্ছে যে লাইক কনস্ট্যান্ট কত, আচ্ছা এখানে আসলে দেখা যাচ্ছে না ঠিক খুব ভালো মতো, আসলে এটা হচ্ছে যে কনস্ট্যান্ট n এর উপর কনস্ট্যান্ট কেমন হলে আমার কেমন কমপ্লেক্সিটি সলিউশন দরকার সেটা দেখাচ্ছি। লাইক এর মান যদি 10 থেকে ছোট হয় তাহলে আমাদের n ফ্যাক্টোরিয়াল সলিউশন কিংবা n⁻7 বা n⁻6 সলিউশন কাজ করবে। আর যদি n এর মান যদি 5 × 10⁵ হয় তাহলে n সলিউশন দরকার বা অর্ডার। সো এই টেবিলটা আমরা হচ্ছে যে ক্লাস নোটের মধ্যে দিয়ে দিব। এটা কি কন্টেস্টে বলে দিবে না? এটা কন্টেস্টে বলে দিবে না, এটা আপনি কন্টেস্টে হচ্ছে যে n এর মান দেওয়া থাকবে, n এর উপর কনস্ট্যান্ট দেওয়া থাকবে যে n এর মান 20 নাকি 80 সেটা দেওয়া থাকবে। সো সেখান থেকে আপনার বুঝতে হবে যে একজন বলেছেন নোটেশন থেকে ক্যালকুলেশনসটা একটু শো করলে ভালো হয় কোনো একটা প্রবলেম এর। When we use division n by k in a loop, then how to determine complexity? আচ্ছা আপনি কি বলে এই জিনিসটার কথা মিন করতেছেন যে এই টাইপের কিছু মিন করছিলেন আপনি? আচ্ছা আমার কাছে মনে হচ্ছে যে উনি মিন করছে যে রিয়েল লাইফ কোনো প্রবলেম থেকে কি করে আর কি কমপ্লেক্সিটিটা না না আরেকজন যে শানুর মিলন, আচ্ছা আমি এই জিনিসটা দেখাই, উনি যে শানুর মিলন আপনি কি এই জিনিসটা মিন করছিলেন? আনমিউট করতে পারবে না দেখুন। আচ্ছা মেসেজ চ্যাটে বলতে পারে। আচ্ছা n = 10⁸ হলে অর্ডার অফ n কনসিডার করব না, এত বড় হচ্ছে যে কখনো দিবে না যদি আমাদের, কারণ n = 10⁸ এত বিশাল ইনপুট আসলে নিতে পারবে না। সো এটা আসলে ইনপুট কিভাবে দিচ্ছে তার উপর ডিপেন্ড করে, বাট অর্ডার অফ n সলিউশনের জন্য কখনো n = 10⁸ দিবে না কোনো প্রোগ্রামিং কন্টেস্টে। আইসিবিসি দিছিল একবার, কিন্তু ওখানে ইনপুট নেওয়া লাগছিল, ওখানে র্যান্ডম জেনারেট লাগছিল। হ্যাঁ আচ্ছা এরকম যদি হয় আসলে এই জিনিসটা আসলে কমপ্লেক্সিটি আমি বলে দেই, এই জিনিসটা আসলে হিসাব করলে দেখবেন যে হচ্ছে n/1 প্লাস n/2 প্লাস n/3 এই সামটার হচ্ছে এই জিনিসটা সাম নিতে হবে আর কি।
n বাই n। সো এখানে আসলে আমরা যদি n কমন নেই তাইলে পাই হচ্ছে যে, আচ্ছা ইয়ার একটু খালি করি, n কমন নিলে পাই হচ্ছে যে 1 প্লাস 1/2 প্লাস 1/3 1/n। সো এই অংশটা তো হচ্ছে যে n আমি এটা একটু আনক্লিয়ার হয়েছে। আচ্ছা এই অংশটা সাম যদি আমি জানি তাইলে হয়ে যায় আর কি। এই জিনিসটা আসলে কি বলে স্ট্যান্ডার্ড, এই জিনিস এই অংশ মানে 1/1 থেকে 1/n পর্যন্ত হচ্ছে সাম হচ্ছে যে অর্ডার অফ লগ n হয়। এটা কিভাবে প্রমাণ করতে হয় সেটা আসলে একটু মানে সলিউশনটা আসলে খুব সুন্দর এটার প্রমাণটা। আপনি হচ্ছে যে 1/2 আর 1/3 কে যদি 1/2 দিয়ে রিপ্লেস করে দেন, আর 1/4 1/5 1/6 1/7 এই অংশটাকে হচ্ছে যে 1/4 দ্বারা রিপ্লেস করে দেন, তাহলে হচ্ছে 1/4 পাবেন। তারপর দুইটা 1/2 পর্যন্ত হচ্ছে যে 8টা সংখ্যা, তাদেরকে আবার 1/8 দ্বারা রিপ্লেস করে দিতে পারেন। সো তখন আবার 8টা 1/8 পাবেন। সো এরকম আসলে লগ n বার করা যায় টোটাল। আর লগ n বার হচ্ছে যে আপনি একটা করে 1 পাবেন। সো এটা সাম আসলে অর্ডার অফ লগ n থেকে ছোট, এটা সাম আসলে লগ n থেকে ছোট হয়, এই কারণে এভাবে দেখানো যায় আর কি। সো এই অংশটা আসলে n log n হয়। আচ্ছা আমাদের হচ্ছে আরো কিছু টপিক আছে কভার করার জন্য, খুব বেশি রিকারশনের কমপ্লেক্সিটি আলোচনা করি। রিকারশনের তো আলাদা করে কমপ্লেক্সিটি না, এটা আসলে রিকারশন দিয়ে আমি কি করতে চাচ্ছি তার উপর ডিপেন্ড করে, তাই না? সো আচ্ছা আমাদের হচ্ছে আরো কিছু টপিক কভার করার আছে। আমাদের কমপ্লেক্সিটি নিয়ে যদি আর কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে আমরা নেক্সট টপিকে যাই।